বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বিএল কলেজের উদ্যোগে এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে তোমাদের সামনে আছি আমি মোহাম্মদ ফারুক হুসাইন, সরকারি বিএল কলেজ খুলনা সহকারী অধ্যাপক। আমি অনার্স চতুর্থ বর্ষের প্রজেক্ট ব্যবস্থাপনা ক্লাসে আজকে তোমাদের ষষ্ঠ যে ক্লাস, ষষ্ঠ যে লেসন প্রজেক্ট ফর্মুলেশন, সেই ক্লাস নিব। এর আগে তোমরা অলরেডি 5টি ক্লাস করেছো। তোমরা ইতিমধ্যে জানো প্রজেক্ট ফর্মুলেশন হলো প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টের দ্বিতীয় ধাপ, যদিও এখানে তৃতীয় ধাপ দেখাচ্ছে, তবে বেশিরভাগ ব্যবস্থাপনাবিদের মধ্যে এটি দ্বিতীয় ধাপ। তোমরা আরেকটি স্লাইড দেখো। এই স্লাইডে একটি প্রজেক্ট স্টার্ট করার পরে দ্বিতীয় যে ধাপ প্রজেক্ট প্রিপারেশন বা প্রজেক্ট ফর্মুলেশন, এরপরে অন্যান্য স্টেজগুলো সাফল্যের সাথে সম্পন্ন হওয়ার পরে একটি প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট হয়। দেখি আমরা প্রজেক্ট ফর্মুলেশনটা কি। প্রজেক্ট ফর্মুলেশন হলো একটা কনসাইজ এবং স্পেসিফিক অ্যান্ড এক্সাক্ট স্টেটমেন্ট অফ এনি প্রজেক্ট, যেখানে কিছু বাউন্ডারি সেট করা থাকে, কাজের বাউন্ডারি, যেন একটি প্রজেক্ট সাফল্যের সাথে বাস্তবায়িত হয়। এবং একটি প্রজেক্ট লাইফ সাইকেল যে প্রসেস, তার অন্যতম একটি ধাপ। তোমরা আরেকটি স্লাইড দেখো। এই স্লাইডে অবশ্য প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টের যে 4টি ধাপ দেখানো হয়েছে, তার মধ্যে প্রজেক্ট ফর্মুলেশন অন্যতম। প্রজেক্ট ফর্মুলেশনটা কি এবং এটি কিসের উপরে নির্ভর করে? প্রজেক্ট ফর্মুলেশনটা বিভিন্ন প্রজেক্ট অল্টারনেটিভের যে প্যারামিটারগুলো আছে, সেই প্যারামিটারগুলোর উপরে নির্ভর করে একটি প্রজেক্ট ফর্মুলেশন বা প্রজেক্ট প্রিপারেশন তৈরি করা হয়। সেই প্যারামিটারগুলো হলো সারফেস টাইপস এবং অন্যান্য যে অল্টারনেটিভগুলো আছে, সেই অল্টারনেটিভগুলো সারফেস থিকনেসগুলো দেখা হয়, জিওমেট্রিক স্ট্যান্ডার্ডগুলো দেখা হয় এবং টাইমিং অফ ইন্টারভেনশন দেখা হয়। এই প্যারামিটারগুলোর উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন অল্টারনেটিভের মধ্য থেকে আমরা নেক্সট বেস্ট অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট করি, অন্যগুলো আমরা রিজেক্ট করি। এছাড়া নেট বেনিফিট এবং এজেন্সি কস্টটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট ফর্মুলেশনের ক্ষেত্রে। যে অল্টারনেটিভগুলো থাকবে, সেই অল্টারনেটিভগুলোর মধ্য থেকে যে প্রজেক্টের নেট বেনিফিট বেশি পাবো এবং এজেন্সি কস্ট কম হবে, আমরা সেই অল্টারনেটিভটা গ্রহণ করব। নেট বেনিফিট তো আমরা বুঝলাম, বাট এজেন্সি কস্টটা কি? আমরা ইতিমধ্যে এজেন্সি প্রবলেম সম্পর্কে জেনেছি। এজেন্সি প্রবলেম হলো একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারীদের যে উদ্দেশ্য আর কোম্পানির যে উদ্দেশ্য, এই দুই উদ্দেশ্যের মধ্যে যে ফারাক। অর্থাৎ কোম্পানির কর্মচারীরা যদি কোম্পানির লক্ষ্য এবং উদ্দেশ্যের তুলনায় নিজেদের ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তখন এজেন্সি প্রবলেম অ্যারাউজ করে। এই এজেন্সি প্রবলেমের কারণে যে ক্ষতিটা হয় প্রতিষ্ঠানের বা যে ব্যয়টা হয়, সেটি হলো এজেন্সি কস্ট। এখানে তোমরা আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে পিএফপি বা প্রজেক্ট ফর্মুলেশন অফ প্রিপারেশনটা কি। সেটি হলো দ্য স্কোপিং অ্যান্ড এক্সপ্লোরিং পসিবিলিটিস, ডিফাইন ব্রড প্যারামিটারস অফ প্রজেক্ট। অর্থাৎ একটি প্রজেক্টের বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে, সেই প্যারামিটারগুলো ডিফাইন করে সেখান থেকে বিভিন্ন পসিবিলিটিসগুলো আমরা এক্সপ্লোর করি, সেইগুলো ক্লিয়ারলি আমরা বাউন্ডারি সেটের মাধ্যমে ফর্মুলেট করি। সেটি হলো প্রজেক্ট ফর্মুলেশন।
এবং এটি হলো স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন অফ রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ একটি প্রজেক্টের স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটিস, সেটি হলো প্রজেক্ট ফর্মুলেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এখানে 3 নম্বরে দেখো, প্রেজেন্টস প্রজেক্ট রিলেটেড ফ্যাক্টস বিফোর দ্য ইন্টারেস্টেড পার্টি, অর্থাৎ প্রজেক্ট ফর্মুলেশন অবশ্যই যে ইন্টারেস্টেড পার্টিগুলো বা স্টেক হোল্ডারগুলো আছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু প্রজেক্ট ফর্মুলেট করতে হবে। এরপরে আমরা দেখি কোন কোন ফ্যাক্টরস গুলো একটি প্রজেক্ট ফর্মুলেশনে প্রভাব বিস্তার করে। অবশ্যই টেকনোলজি সিলেকশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি আমরা সিলেক্ট করব। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি আমরা সিলেক্ট যদি না করি তাহলে প্রজেক্ট ফর্মুলেশনটা ভালো হবে না, আলটিমেটলি প্রজেক্ট এক্সিকিউটটা ভালো হবে না। ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ইকোনমিস, অনেক সময় এক্সটার্নাল ইকোনমিস একটি প্রজেক্টকে বিভিন্নভাবে এফেক্ট করে। যদি বহির্বিশ্বে তেলের দাম বেড়ে যায় বা ওই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট র ম্যাটেরিয়ালসগুলোর যদি দাম হঠাৎ করে বেড়ে যায় তাহলে কিন্তু প্রজেক্ট ফর্মুলেশনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কোয়ালিফাইড পার্সোনাল ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর ফর্মুলেটিং এনি ভায়াবল প্রজেক্ট, অর্থাৎ দক্ষ জনশক্তি যদি না থাকে তাহলে কিন্তু আমরা প্রজেক্ট ফর্মুলেশনটা যথাযথভাবে করতে পারবো না। রিসোর্স মোবিলাইজেশন, রাইট টাইমে রাইট রিসোর্সটা যদি সাপ্লাই না হয়, সরবরাহ যদি না হয় তাহলে কিন্তু আমরা প্রজেক্ট ফর্মুলেশনটা করতে পারবো না এবং আলটিমেটলি প্রজেক্ট এক্সিকিউটটা হবে না। নলেজ অ্যাবাউট গভর্নমেন্ট রেগুলেশন, হঠাৎ করে দেখা যায় যে হুটহাট করে অনেক সময় সরকার বিভিন্ন পলিসি বা বিভিন্ন রুলস রেগুলেশন চেঞ্জ করে, যেগুলো অনেক সময় মেগা প্রজেক্ট বা বৃহৎ আকার যে প্রকল্পগুলো সেগুলোর উপরে অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে। এই জন্য শুধু টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল নলেজ থাকলে হবে না, পাশাপাশি সরকারের গতি প্রকৃতি বোঝার মতো ক্ষমতাও কিন্তু সেই কোম্পানির পার্সোনালদের বা এমপ্লয়ীদের থাকতে হবে। আদারওয়াইজ সেই কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিন্তু বাধাগ্রস্ত হবে। অন্যান্য যে ফ্যাক্টর, সে ফ্যাক্টরগুলোর মধ্যে থাকতে পারে অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইকোলজিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো যদি কোম্পানির টপ ম্যানেজমেন্ট না জানে তাহলে কিন্তু কলিশন সৃষ্টি হতে পারে এবং সেই প্রজেক্টটি মাঝখানে বন্ধ হয়ে যেতে পারে। সামাজিক এবং ইকোলজিক্যাল যে বিষয়গুলো, এইগুলো যদি পরিবেশের উপরে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সেই প্রজেক্ট কিন্তু জনগণ বাস্তবায়ন করতে দিবে না। এই প্রজেক্ট ফর্মুলেশনে আমরা দেখি আর কি কি আছে। প্রথমে আমরা দেখছি স্কোপিং দ্য প্রজেক্ট অ্যান্ড এক্সপ্লোর পসিবিলিটিস। হ্যাঁ, এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি পূর্ববর্তী স্লাইডে। অবশ্যই আমাদের পসিবিলিটিসগুলো এক্সপ্লোর করতে হবে, আদারওয়াইজ আমরা একটি প্রজেক্ট ভায়াবল হবে না। রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ যেটি আমরা বললাম, অবশ্যই সোশ্যাল, কালচারাল, ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল যে রিস্কগুলো সেগুলো অ্যাসেস করতে হবে এবং সেগুলো ম্যানেজ করতে হবে। অবজেক্টিভ ট্রি অ্যানালাইসিস, একটি প্রজেক্টের অনেকগুলো অবজেক্টিভ থাকে, অবশ্যই সেই অবজেক্টিভগুলো কিন্তু আমাদের অনবরত অ্যানালাইসিস করতে হবে। কমিউনিকেশন প্ল্যান, বিভিন্ন এজেন্সির সাথে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কমিউনিকেশনের জন্য যে পরিকল্পনা সেটি কিন্তু এই প্রজেক্ট ফর্মুলেশনে থাকতে হবে। প্রজেক্ট স্ট্র্যাটেজি অ্যান্ড গোল, অর্থাৎ প্রজেক্টের যে গোলগুলো আছে শর্ট টার্ম গোল, সেগুলো আমরা কিভাবে কত দিনের মধ্যে কত বাজেটের মধ্যে আমরা অ্যাচিভ করবো সেটি কিন্তু এই প্রজেক্ট ফর্মুলেশনে থাকতে হবে, সেই কৌশলগুলোও থাকতে হবে। ব্লক ফ্রেম, অবশ্যই আমরা একটা ডেটাবেস করে নেব বা একটা জিওগ্রাফিক্যাল একটা চার্ট করে নিব, যেটি আমাদের একটি প্রজেক্ট এক্সিকিউটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিউনিকেশন প্ল্যান, হ্যাঁ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সাথে কমিউনিকেশনের জন্য সুন্দর একটি প্ল্যান কিন্তু প্রজেক্ট ফর্মুলেশনে থাকা বাঞ্ছনীয়।
ফর্মুলেশন অফ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন প্ল্যান। সেই প্রজেক্টটা আমরা টাইম টু টাইম, ডে বাই ডে অথবা উইকেন্ডে অথবা মাসের শেষে আমরা মনিটর বা ইভ্যালুয়েশনের যে টুলসগুলো, টেকনিকগুলো, সেইগুলো অবশ্যই সেই প্ল্যানগুলো অবশ্যই প্রজেক্ট ফর্মুলেশনে থাকাটা গুরুত্বপূর্ণ। ওয়ার্ক প্ল্যান অ্যান্ড বাজেট প্ল্যান, অবশ্যই বাজেট প্ল্যানটা থাকতে হবে। যে আমি যে ছোট ছোট যে গোলগুলো, অর্থাৎ আমি 7 দিনের যে কাজ, সেই 7 দিনের কাজে আমার একটা বাজেট থাকতে হবে। নইলে কিন্তু দেখা যাবে যে প্রজেক্টের মাঝপথে যে বা শেষ পর্যায়ে যে বাজেট শেষ হয়ে গেছে, তখন প্রজেক্টটি কমপ্লিট করা বা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, দুঃসাধ্য হয়ে পড়ে। এলিমেন্টস অফ প্রজেক্ট প্রপোজাল, এবং অবশ্যই প্রজেক্ট প্রপোজালের যে এলিমেন্টগুলো সেটিও কিন্তু প্রজেক্ট ফর্মুলেশনে থাকতে হবে, সেই পেপারের মধ্যে দিয়ে দিতে হবে। নিড ফর প্রজেক্ট ফর্মুলেশন, আমরা দেখি একটা প্রজেক্ট ফর্মুলেশন কেন প্রয়োজন। ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ইকোনমিক্স, এটা আমরা আলোচনা করেছি যে অবশ্যই এক্সটার্নাল ইকোনমি প্রজেক্টের উপরে প্রভাব বিস্তার করতে পারে। এই কারণে এক্সটার্নাল ইকোনমির যে ইনফ্লুয়েন্স, সেটা আমরা ওভারকাম করে যেন সাফল্যের সাথে একটি প্রজেক্ট বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমরা আমাদের প্রজেক্ট ফর্মুলেশনটা গুরুত্বপূর্ণ। পার্ট অফ টেকনিক্যাল কোয়ালিফাইড পারসন, এটি আমরা আগেও বললাম যে অবশ্যই যদি আমাদের টেকনিক্যালি সাউন্ড যে পার্সোনালের যদি অভাব ঘটে, তাহলে সেটি মডার্ন টেকনোলজি দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে, মিনিমাইজ করতে হবে। আমরা আরও দেখি সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, আমরা দেখলাম ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ইকোনমি খুব গুরুত্বপূর্ণ। পার্ট অফ টেকনিক্যালি কোয়ালিফাইড পার্সোনাল, এটা আমাদের মাথায় রাখতে হবে। রিসোর্স মোবিলাইজেশন ইজ সো মাচ ইম্পর্টেন্ট। নলেজ অ্যাবাউট গভর্নমেন্ট রেগুলেশন, এগুলো আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু একটি প্রজেক্ট এক্সিকিউট করতে পারবো না। এখন আমরা দেখব ফর্মুলেশন প্রসেস, কীভাবে একটি প্রজেক্ট ফর্মুলেশন আমরা তৈরি করব। প্রজেক্ট ফর্মুলেশনের 7টি স্টেজ আছে। ফার্স্টে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা কিন্তু প্রজেক্ট ফর্মুলেশনের ফার্স্ট স্টেজ। ফিজিবিলিটি স্টাডি না করে আমরা কিন্তু কোনো প্রজেক্ট ফর্মুলেট করতে পারবো না। এবং ফিজিবিলিটি স্টাডি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব। টেকনো ইকোনমিক অ্যানালাইসিস, অবশ্যই প্রযুক্তিগত যে প্রযুক্তি এবং অর্থগত যে বিষয়গুলো, সেটি আমাদের প্রজেক্ট ফর্মুলেশনের দ্বিতীয় ধাপে থাকবে। এরপরে আমরা দেখব প্রজেক্ট ডিজাইন এন্ড নেটওয়ার্ক অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা ছোট ছোট কিছু গোল সেট করব, যে আমরা 1 সপ্তাহে এতটুকু কাজ করব, 1 মাসে এতটুকু। এই ডিজাইনটা কিন্তু বা এই নেটওয়ার্ক যে ডায়াগ্রাম, সেটি কিন্তু প্রজেক্ট ফর্মুলেশনের মধ্যে একেবারে ক্লিয়ারলি থাকতে হবে এবং কনসাইজলি থাকতে হবে। ইনপুট অ্যানালাইসিস, আমার যে রিসোর্সগুলো আছে, আমার রিসোর্সগুলো আমি কখন কোন সময়ে ইনপুট দিব বা কোন স্টেজে আমরা কোন পার্সোনালের মাধ্যমে আমরা ইনপুট দিব, সেটি কিন্তু প্রজেক্ট ফর্মুলেশনের খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। ফিনান্সিয়াল অ্যানালাইসিস, অবশ্যই আমি দেখব যে আমার এই প্রজেক্ট ফর্মুলেশনে আমার যে আর্থিক যে বিষয়টা কতটুকু ফিনান্সিয়ালি সাউন্ড আছে, এবং আমি যথাযথ সময়ে, সঠিক সময়ে সঠিক অর্থ আমি ব্যয় করতে পারছি কিনা। কম হলেও অসুবিধা, তারপরে বেশি হলেও অর্থের সংকুলান হবে না। এই জন্য ফিনান্সিয়াল অ্যানালাইসিসটা ফিনান্সিয়াল এক্সপার্টদের সহযোগিতায় প্রজেক্ট ফর্মুলেশনের মধ্যে থাকতে হবে। সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আমরা আগেই বলেছি এটি অবশ্যই প্রজেক্ট ফর্মুলেশনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে কিছু সোশ্যাল কস্ট দেখতে হয়। যেমন আমাদের মেগা প্রজেক্ট পদ্মা সেতু যদি বাস্তবায়িত হয়, তাহলে পদ্মা নদীর এপাড় এবং ওপাড়ের মানুষজনের জীবনযাত্রা অনেক পরিবর্তন আসবে। অনেকের জীবন এবং জীবিকার উপরে নেগেটিভ প্রভাবও পড়তে পারে। যে সমস্ত ব্যক্তিবর্গ যারা হোটেল ব্যবসায়ের সাথে জড়িত ছিল, তাদের কিন্তু পেশা পরিবর্তন করতে হবে। যাদের লঞ্চ বা স্পিড বোট ছিল, তাদের জীবিকার পরিবর্তন করতে হবে।
এবং পদ্মা সেতুর মধ্যে পিলারগুলো বসানোর ফলে নাপ্যতায় সমস্যা হতে পারে, নদী শাসনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, গলি জমতে পারে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, একটি প্রজেক্ট ফর্মুলেশনে ইনভেস্টমেন্টের আগেই অর্থাৎ এক্সিকিউটের আগেই কিছু প্রি ইনভেস্টমেন্ট স্টাডির দরকার হয়, যে আমার এই পরিমাণে অর্থ আছে, সামনে ইনফ্লেশনের ফলে আমার র মেটেরিয়ালসগুলোর দাম বেড়ে যেতে পারে, তখন আমি উদ্ভূত পরিস্থিতিতে আমি কিভাবে সেটি মিট আপ করবো বা মেক আপ করবো, সেই প্রি ইনভেস্টমেন্ট প্ল্যান বা অ্যানালাইসিসটা কিন্তু প্রজেক্ট ফর্মুলেশনে থাকাটা খুব বাঞ্ছনীয়। এই 7টি স্টেজটা যদি আমরা প্রপারলি ফলো করি, then we can submit a effective and efficient project formulation to the higher authority or top management. আমরা এখন দেখি ওই স্টেজগুলো এখানে আরো দেওয়া আছে, এটা সিকোয়েন্সিয়ালি বলা আছে, ওটা দেখি এক নজরে। প্রথমত ফর্মুলেট এন্টারপ্রাইজ প্ল্যানস, এন্টারপ্রাইজ প্ল্যান তৈরি করতে হবে। ক্যারি আউট ফিজিবিলিটি স্টাডি, দেন ফিজিবিলিটি স্টাডিটা দরকার। মিট কর্পোরেট অবজেক্টিভ, কর্পোরেট যে অবজেক্টিভগুলো সেইগুলো দেখতে হবে। প্রিপেয়ার প্রিলিমিনারি ক্যাপিটাল প্রপোজাল, আমার অবশ্যই যে ক্যাপিটাল সেটি অ্যানালাইসিস করতে হবে এবং সেটি আমাদের সময়ের সাথে সাথে গোলের সাথে সাথে সেট করতে হবে। ইভালুয়েট ইন দ্য লাইট অফ কনস্ট্যান্টস, আমাদের যে ব্যারিয়ারগুলো বা কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলোর আলোকে আমাদের প্রজেক্ট ফর্মুলেশনের বিভিন্ন স্টেজগুলো ইভালুয়েট করতে হবে। ফাইনালাইজ অ্যান্ড কনসলিডেট, অবশ্যই কনসলিডেট করতে হবে বিভিন্ন স্টেপগুলোর মধ্যে, এবং দেন সেই প্রপোজালটা সাবমিট করতে হবে অ্যাপ্রুভের জন্য। ফাইনালি সেই অ্যাপ্রুভালটা নিয়ে আমরা ডিসকাস করব, এবং যদি কোনো রিভাইজের প্রয়োজন পড়ে আমরা সেটা আমরা রিভাইজও করে ফেলতে পারবো। আমরা এখন দেখব প্রজেক্ট ফর্মুলেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যেকার সম্পর্ক বা পার্থক্য। আমরা প্রথমে দেখি ক্লায়েন্ট হ্যাজ দ্য প্রজেক্ট ফর্মুলেটেড, ক্লায়েন্ট কি প্রজেক্ট ফর্মুলেট করেছে, যদি করে থাকে তাহলে আমরা সেই প্রজেক্ট ফর্মুলেশনটা আবার চেক করবো, আর যদি না করে থাকে তাহলে আমরা নতুন একটি প্রজেক্ট ফর্মুলেশন করব। দেন আমরা is the client interested in the project management service, then ক্লায়েন্ট প্রজেক্ট ফর্মুলেশন হয়ে গেছে, হওয়ার পরে ক্লায়েন্ট কি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ইন্টারেস্টেড আছে কিনা, যদি থাকে তাহলে আমরা টিম গঠন করে এই প্রজেক্ট ফর্মুলেশনটা আমরা প্রজেক্ট এক্সিকিউটের, আর যদি না থাকে তাহলে আমরা বন্ধ করে দেব কাজ। তাহলে আমরা এই যে ডায়াগ্রামটা থেকে আমরা কি শিখছি, ডায়াগ্রামটা থেকে আমরা শিখছি প্রজেক্ট ফর্মুলেশন ইজ দ্য প্রিরিকুইজিট অফ এনি প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রজেক্ট ফর্মুলেশন না হলে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট হবে না, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য প্রজেক্ট ফর্মুলেশন হলো পূর্ব শর্ত। প্রপার প্রজেক্ট ফর্মুলেশনটা একটি ভায়াবল প্রজেক্টটা ম্যানেজমেন্ট করতে সহায়তা করে। এই জন্য প্রজেক্ট ফর্মুলেশনটা যদি যথাযথভাবে হয়ে থাকে তাহলে আমরা ধরে নিব যে সেই প্রজেক্টটি সাফল্যের সাথে বাস্তবায়িত হবে। আমরা উপরোক্ত যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা কি শিখছি, কি পেলাম বা কি পাচ্ছি। আমরা দেখলাম যে কোনো একটি ভায়াবল প্রজেক্ট চুজ করা বা এক্সিকিউট করার জন্য অবশ্যই একটি সুন্দর প্রজেক্ট ফর্মুলেশন দরকার। অর্থাৎ আমরা বলতে পারি একটি সুন্দর প্রজেক্ট ফর্মুলেশনের মধ্যে লুকিয়ে থাকে একটি ভায়াবল প্রজেক্ট, যেটি বাস্তবায়িত হবে একেবারে সেই টাইম ফ্রেমের মধ্যে, স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যে, স্পেসিফিক বাজেটের মধ্যে। তাহলে আমরা কখন বলবো যে একটি প্রজেক্ট ভায়াবল, অর্থাৎ যে প্রজেক্টটা
স্পেসিফিক টাইম এবং নির্দিষ্ট যে বাজেট, স্পেসিফিক বাজেটের মধ্যে যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তাহলে আমরা বলবো যে সেই প্রজেক্টটি সুন্দরভাবে সাফল্যের সাথে বাস্তবায়িত হয়েছে। এই জন্যই দরকার আমাদের প্রজেক্ট ফর্মুলেশন। প্রজেক্ট ফর্মুলেশন ভালোভাবে না হলে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টটা হবে না, আমরা আগে দেখলাম ফ্লো চার্টে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা প্রজেক্ট ফর্মুলেশনটি বুঝতে পেরেছো এবং তোমরা এই অনার্স ফোর্থ ইয়ারের পরেই বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারবে। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে সরকারি এবং বেসরকারিভাবে। যেহেতু বাংলাদেশ একটি প্রোগ্রেসিভ কান্ট্রি, আর প্রোগ্রেসিভ কান্ট্রির বৈশিষ্ট্যই হলো প্রজেক্টের মাধ্যমে ডেভেলপমেন্ট থ্রু প্রজেক্ট। সুতরাং এটি তোমাদের ক্যারিয়ারে একটি ভালো ভূমিকা রাখবে যদি তোমরা প্রজেক্টটি ভালো বোঝো। দেন তোমরা সেই কোম্পানিতে গেলে বা সেই প্রজেক্টে গেলে ভালোভাবে প্রজেক্টটি তোমরা বাস্তবায়িত করতে পারবে এবং তোমাদের সেই প্রতিষ্ঠানে তোমাদের সুন্দর একটি ক্যারিয়ার বিল্ড আপ হবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে থাকার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি এবং আমি আরও ধন্যবাদ জানাই সরকারি বিএল কলেজ কর্তৃপক্ষকে, যারা করোনাকালীন সময়ে আমাদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।